কলকাতা থেকে মাত্র ১৬৫ কিলোমিটার দূরে রয়েছে আমাদের সকলের প্রিয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন। অঞ্চলটি তৈরি করেন রবি ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুর অঞ্চলটিকে আরও বিকশিত করে তোলেন। বীরভূম জেলার বোলপুর শহরের মধ্যে এই এলাকাটা সবার কাছেই পর্যটনস্থল হিসেবে বেশ জনপ্রিয়। কলকাতা থেকে একদিনের ঝটিকা সফরে আমরা চলে এলাম শান্তিনিকেতনে। যদিও একদিনের মধ্যে সব জায়গা ঘুরে দেখা পসিবল নয়, সেই জন্য আমাদেরও সব জায়গা ঘোরা সম্ভব হয়নি। ভোরবেলা গাড়িতে রওনা দিয়ে সকাল 7টায় এসে পৌঁছলাম শক্তিগড়। এখানে এসে একটু চা খেয়ে জিরিয়ে নিয়ে আবারও রওনা দিলাম। এরপর 9টা নাগাদ আমরা এসে পৌঁছলাম বোলপুরের বিখ্যাত কঙ্কালীতলায় কঙ্কালী মায়ের মন্দিরে। 51 পীঠের শেষ সতীপীঠ হচ্ছে এই কঙ্কালী মায়ের মন্দির। মন্দির চত্বরের বাইরে রয়েছে বিরাট পার্কিং এরিয়া। সেখানে গাড়ি রাখার জায়গা ছাড়াও রয়েছে আরও নানা দেবদেবীর মন্দির, শিব মন্দির, হনুমান মন্দির, গণেশ মন্দির রয়েছে, আর সঙ্গে রয়েছে অনেকগুলো খাবারের দোকান। গাড়ি রেখে চত্বরটা ভালো করে ঘুরলাম আমরা। এরপর পুজো দেওয়ার জন্য আমরা চলে আসলাম পার্কিং এরিয়ার বাইরে ডালার দোকানের সামনে। এখানে অনেকগুলো স্টল রয়েছে। পুজো দেওয়ার জন্য আমরা ডালা নিলাম। এখানে বেশ সুন্দর সুন্দর পদ্ম ফুলের মালা পাওয়া যাচ্ছিল, দারুণ সুন্দর দেখতে। সেরকমই আমরা একটা বড় মালা নিলাম মায়ের জন্য, আর ডালা নিয়ে আমরা চলে গেলাম মন্দিরের ভেতরে পুজো দিতে। মন্দির চত্বরটা বেশ সুন্দর এবং বিশাল বড় জায়গা নিয়ে এই মন্দির। ভিতরে রয়েছে বিশাল বড় বড় সুপ্রাচীন গাছ, আর সঙ্গে রয়েছে মায়ের মন্দির। ভেতরে ছবি ভিডিও করতে কোনো বাধা নিষেধ নেই, তাই জন্য এখানে ক্যামেরা অ্যালাউ করেছে। আমরা মন্দির চত্বরে চলে আসলাম পুজো দিতে। খুব বেশি লাইন ছিল না, কিন্তু ভিতরে তখন পুজো চলছিল। আমরা অল্প কিছু সময় দাঁড়িয়ে ভিতরে ঢুকে পুজো দিলাম। আমরা এখন কঙ্কালীতলার মন্দিরে, মায়ের মন্দিরেই রয়েছি। মায়ের মন্দিরের ভেতরে এখন পুজো চলছে, প্রচুর লাইনও রয়েছে। আর এই পাশে রয়েছে একটা কুণ্ড, আর এখানে এখন ভিড় কম, পুজো চলছে ভেতরে। ভেতরে সবাই পুজো দিতে আসছে। মন্দিরের একদম পাশেই রয়েছে একটি কুণ্ড, যার জলকে খুবই পূণ্য বলে মনে করা হয় এবং একে শান্তির জল হিসেবেও গণ্য করা হয়। তাই এই জলে কেউ কখনো হাত মুখ ধুতে পারেন না বা কোনো ফুল ফল কিছু ফেলতে পারেন না। এখানে আমাদের পুজো দেওয়া কমপ্লিট। পুজো দিলাম, বেশ ভালোই হলো, অঞ্জলিও দেওয়া গেল। আর এখন এখানে নাচ চলছে। চত্বরটা বেশ সুন্দর। মন্দির চত্বরে পুজো দিয়ে বেরোনোর পরে দেখলাম ঝুমুর নাচ হচ্ছে, তাই চলে গেলাম সেই ঝুমুর নাচে পা মেলাতে। মন্দিরের একদম পাশ দিয়েই বয়ে গিয়েছে কোপাই নদী।
সন্ধেবেলায় প্রত্যেক দিনই কোপাই নদীর ধারে সন্ধ্যারতি হয়। আর সন্ধেবেলায় মন্দির চত্বরটা আলোকসজ্জা দিয়ে এত সুন্দর করে সাজানো হয় যে বলার নয়। এই সমস্ত ছবি আর ভিডিও আমাকে দিয়েছেন সোনাঝুরির আড্ডার পবিত্রদা। উনি এইগুলো না দিলে এই জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব হতো না। আমরা অবশ্য সন্ধে অবধি থাকিনি, তাই জন্য আমরাও দেখতে পাইনি। ওনার সৌজন্যেই এগুলো পেলাম। মন্দির চত্বরে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা চলে আসলাম খাবারের স্টলগুলোর সামনে। এখানে এসে গরম গরম লুচি আর তরকারি আমরা খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর্ব মিটতেই আমরা রওনা দিলাম আমাদের সোনাঝুরির আড্ডা রিসর্টের উদ্দেশ্যে। আগের পর্বের ভিডিওতে আমি সোনাঝুরির আড্ডা রিসর্টের সমস্ত ডিটেলস আর খুঁটিনাটি তথ্য তুলে ধরেছিলাম তোমাদের সামনে। যদি এখনও ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নাও, আমি আই বাটন আর ডেসক্রিপশানে লিংক দিয়ে দিচ্ছি। রিসর্টটা দারুণ সুন্দর, সমস্ত তথ্য ওখানেই তোমরা পেয়ে যাবে। আর আমি রেকমেন্ডও করব এই রিসর্টটায় এসে একবার থাকার জন্য। দারুণ সুন্দর আতিথেয়তা, তেমনি সুন্দর খাওয়া দাওয়া, আর স্টেটা নিয়ে কোনো কথাই হবে না। এক কথায় দারুণ লেগেছিল আমাদের। তোমরা অবশ্যই পারলে এই জায়গাটা এসে ঘুরে যেও, আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে এই রিসর্টটা। দুপুরবেলায় লাঞ্চ সেরে আমরা বিকেল 5টা নাগাদ চলে আসলাম সোনাঝুরির হাটে। হাটে তখন ভাঙার সময়। এখানে সকাল 9টা থেকে বিকেল 6টা অবধি হাট বসে। আমরা যে সময় এসে ঢুকেছি সেই সময় অনেকেই মালপত্র গুটিয়ে নিচ্ছে। তবু অনেক পসরা নিয়ে অনেক বিক্রেতাকেই দেখলাম বসে থাকতে, এবং অনেকেই কেনাকাটাও করছিল সেই সময়। আমরা ওই অল্প সময়ের জন্য আর কিছু কেনাকাটা করিনি। আমরা এদিক ওদিক সেদিক ঘুরতে ঘুরতে বিভিন্ন ধরনের জিনিস দেখতে দেখতে চলে আসলাম বাউল গান শুনতে। সেখানে ঝুমুর নাচও চলছিল। সেদিন সন্ধ্যায় বাউল গান শুনে 7টা নাগাদ একটা পাশেরই রেস্টুরেন্টে ঢুকে একটু কোল্ড ড্রিঙ্কস আর ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে আমরা ফিরে আসি আমাদের রিসর্টে এসে সেদিন রাতটা আমাদের বেশ ভালোই কেটেছিল। যেহেতু T20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল ছিল, বেশ এনজয় করে আমরা খেলাও দেখেছি, এবং সেদিন রাতের স্ন্যাক্স এবং ডিনারটাও খুব ভালোভাবেই আমরা খেয়েছি। তারপর আমরা রাত্রে সবাই শুয়ে পড়ি। পরদিন সকালে ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিলাম সাইট সিইংয়ের উদ্দেশ্যে।
সেদিন ওয়েদারটা খুবই অস্বস্তিকর ছিল, যেমনি গরম তেমনি গুমোট। আমরা প্রথমেই চলে আসলাম সুরুল রাজবাড়িতে। সুরুল রাজবাড়ি আদতে 300 বছরের পুরনো সুরুল সরকার বাড়ি, যা সবাই সুরুল রাজবাড়ি নামেই জানে। এই রাজবাড়িতে যে পুজো হয় তার বয়স আনুমানিক 286 বছর। চতুষ্কোণ বিশিষ্ট রাজবাড়ির মাঝখানে এই মন্দির ও নাট মন্দির। রাজবাড়ির পুজো দু তরফে হয়ে থাকে, বড় তরফ ও ছোট তরফ। দুই পুজোর আলাদা ট্রাস্টও আছে। সাবেক বৈষ্ণব মতে এখানে মায়ের পুজো করা হয়। আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। পুরনো দিনের গন্ধে মন ভরে যায়। এখান থেকে বেরিয়ে পাশে ছোট তরফের মাতৃমন্দিরে চলে এলাম আমরা। এখানেও রয়েছে সুবিশাল নাট মন্দির। এই মন্দিরের দেওয়ালে পুরনো দিনের টেরাকোটার কাজ দেখতে পাওয়া যায় এখনও। মন্দিরটাও বেশ সুন্দর দেখতে। ভেতরে দুর্গা মায়ের কাঠামো রয়েছে। নিত্য পূজাও চলে এখানে। পুরোহিত মশাইও তখন সেই সময় ছিলেন। রাজবাড়ি ঘুরে আমরা চলে আসলাম 10-15 মিনিট পর সৃজনী শিল্পগ্রামে। বলে রাখি, এখানে কোনো ক্যামেরা অ্যালাউ নয়। যদি টিকিট কেটে ঢোকা হয়, ক্যামেরার চার্জ দেওয়া হয়, তবেই সেখানে ক্যামেরা অ্যালাউ করে, না হলে মোবাইলই ভরসা। আমরা টিকিট কেটে চলে আসলাম সৃজনী শিল্পগ্রামের ভিতরে। সৃজনী শিল্পগ্রাম হলো একটি কালচারাল সেন্টার, যাকে কালচারাল ভিলেজও বলা চলে। এখানে ইজিসিসির মেম্বার নর্থ ইস্ট স্টেটের ট্র্যাডিশনাল বাড়ির বিভিন্ন রূপকে তুলে ধরা হয়েছে। এই নর্থ ইস্ট স্টেট হলো বিহার, আসাম, ঝাড়খণ্ড, মণিপুর, উড়িষ্যা, সিকিম, ত্রিপুরা আর ইউনিয়ন টেরিটরির আন্দামান এবং নিকোবর আইল্যান্ড আর আমাদের ওয়েস্ট বেঙ্গল। এখানে ট্র্যাডিশনাল হাট ছাড়াও রয়েছে আরও প্রায় 1000 রকমের অবজেক্টস। বিস্তীর্ণ 26 একর জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে এই ধরনের জিনিস। এছাড়া আছে এখানে বিভিন্ন ধরনের টেক্সটাইল, হ্যান্ডিক্রাফট, আউটফিট, শাড়ি প্রভৃতি ধরনের জিনিস। তার জন্য রয়েছে বিভিন্ন স্টল। মূলত ইস্টার্ন এবং নর্থ ইস্টার্ন রিজিয়নের কালচার এবং হেরিটেজকেই এখানে প্রদর্শিত করা হয়েছে। ট্যুরিস্টদের জন্য এটি একটি পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন।
সৃজনী শিল্পগ্রামের মধ্যেই যে স্টল রয়েছে জিনিসপত্রের, আমরা এরপরে সেখানেই গেলাম। এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে, একটু দরদাম করে নিলেই রিজনেবল প্রাইসেই সেই সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে। আমরাও বাড়ির জন্য টুকটাক জিনিসপত্র এখান থেকেই কিনে নিলাম। এরপর আমরা ঠিক করলাম যে বিশ্বভারতীটা ঘুরে নেব, কিন্তু কিছুক্ষণ সময় যেতে না যেতেই নামলো প্রবল বৃষ্টি। সেই জন্য এইবারের ট্যুরে বিশ্বভারতীটা আমাদের ক্যান্সেল করতে হলো। বৃষ্টির মধ্যে তো আর ওভাবে ঘোরা সম্ভব নয়। বৃষ্টি থামার পরে আমরা চলে আসলাম সোনাঝুরির হাটে, যদি কিছু জিনিস কিনতে পারা যায়। কিন্তু কপাল এতটাই খারাপ, নামলো সেখানে প্রবল বৃষ্টি। না পারলাম কিছু দেখতে, না পারলাম কিছু কিনতে। ওখানেই সময় কেটে গেল, আর বেজে গেল বেলা 3টে। বৃষ্টি মাথায় নিয়েই আমরা আবারও ফিরে আসলাম আমাদের সেই সোনাঝুরির আড্ডা রিসর্টে লাঞ্চের জন্য। রিসর্টে এসে লাঞ্চ সেরে এবারের মতো আমাদের ট্যুর কমপ্লিট করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দাও, যাতে নেক্সট ভিডিও আসলে তার নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তার আগে সাথে থাকো, দেখতে থাকো ইন্টু দ্য ব্লুজ।